আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস ভাইয়া, শুনতে পাচ্ছেন। আচ্ছা। ভাইয়া, রেকর্ডিং কি দিয়ে দেওয়া হবে? আচ্ছা, আমরা শুরু করি। এটা তো রেকর্ড হচ্ছে, রাইট? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সো ওকে। ভাইয়া, রেকর্ডিংটা দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিব দিব দিব। আমি ভাবছিলাম হচ্ছে গ্রুপে এটা ইয়ে করে রাখবো, কি বলে, লাইভ করবো, বাট এখন সামহাও কোনো কারণে লাইভটা হচ্ছে না। সো রেকর্ডিং যেহেতু করছি, এটা গ্রুপে আপলোড করে দিবো, সমস্যা হবে না। ওকে, সো আমরা আজকে আমাদের পড়া শুরু করি। অলরেডি আমরা 10 মিনিট লেট হয়ে গিয়েছে। সো এইরকম লেট আসলে করা যাবে না, আমরা করবো না হোপফুলি নেক্সট দিন থেকে। একটু টেকনিক্যাল ইস্যুর কারণে সেট আপ করতে সমস্যা হচ্ছিল। সো আমরা হচ্ছে আজকে নাম্বার থিওরি নিয়ে পড়াশোনা করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার, ফার্স্ট চ্যাপ্টার বলা যেতে পারে, কারণ এই চ্যাপ্টার গুলো হচ্ছে ইনিশিয়ালি নলেজের জন্য কাজে লাগে। পরবর্তীতে আমাদের আরো যে ক্লাস আসবে বা যে চ্যাপ্টার গুলো আসবে তার আগে এগুলা শুরু করলে উপকার হবে। তো এই জন্য এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করা। এই চ্যাপ্টারের উপরে আমরা 3টা ক্লাসের কথা বলছিলাম। তো এই চ্যাপ্টারটা একটু বড়। এই চ্যাপ্টারটা পড়তে গেলে আপনার অড ইভেন নাম্বার আসে, নাম্বারস এর একটা বেসিক আলোচনা আসে, তারপরে হচ্ছে কনজিকিউটিভ নাম্বারের ব্যাপার স্যাপার আসে, প্রাইম নাম্বার আসে, ডিভিসের মানে কি বলে, রিমাইন্ডার থিওরেম যে ব্যাপারগুলো আছে ওগুলো আসে। সে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে যাই, একটু বেশ সময় দেওয়া লাগবে এই চ্যাপ্টারে। ঠিক আছে, তো আমরা শুরু করি। আপনারা কি সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, তো শুনতে পাইলে গুড। আচ্ছা, সো আমরা প্রথম একটা কোশ্চেন আমি আপনাদের করব, সেটা হচ্ছে
আপনারা আমাকে বলেন নাম্বারস আর ডিজিটস এই দুইটা জিনিসের পার্থক্য কি? হোয়াট ইজ নাম্বারস এন্ড হোয়াট ইজ ডিজিটস? বলতে পারেন নাম্বারস কি আর ডিজিট কি? ডিজিট হচ্ছে 0 থেকে 9, আর নাম্বার হচ্ছে আহ, যে কোনো স- একটা পূর্ণ সংখ্যা হতে পারে। উনি বলছে ডিজিট হচ্ছে 0 থেকে 9, আর নাম্বারস হচ্ছে এনিথিং, তাই তো? সরি, ডিজিট হচ্ছে 0 থেকে 9 আর নাম্বারস হচ্ছে এনিথিং। আচ্ছা, তাহলে আমি একটা লিখি, লেটস সে আমাকে বলেন কেউ একজন এখানে কয়টা সংখ্যা আছে, কয়টা ডিজিট আছে? এখানে কয়টা সংখ্যা আছে, কয়টা ডিজিট আছে? কেউ একজন একটু আমাকে বলেন। 5টা সংখ্যা 5টা মানে ডিজিট। ডিজিট হচ্ছে 5টা আর নাম্বার হচ্ছে একটা। আচ্ছা, আহ কোন ভাই আমাকে উত্তরটা দিলেন একটু বলেন, আমি খেয়াল করতে পারি নাই। ভাই আমি শাহাদাত। আচ্ছা, শাহাদাত ভাই বলছেন হচ্ছে নাম্বার হচ্ছে একটা, আর হচ্ছে ডিজিট হচ্ছে 5টা, তাই তো? আর ওই জি পাশে ভাই। কাছি আপু বলছেন যে হচ্ছে নাম্বারও 5টা, ডিজিটও 5টা, রাইট? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে শাহাদাত ভাইয়া ঠিক বলছেন, আনফরচুনেটলি কাশফি আপু আপনার এটা হয় নাই। এখানে শুরুতে যে ভাইয়াটা বলছিলেন যে ডিজিট হচ্ছে বেসিক্যালি 0 থেকে 9 পর্যন্ত যেই 10টা টার্ম আমরা জানি, 0 1 2 3 4 5 6 7, 0 1 2 3 4 5 6 7 8 9, দিজ আর অল ডিজিটস। এবং ডিজিটস হচ্ছে এই কয়টাই, এই 10টাই হচ্ছে ডিজিটস টোটাল, ঠিক আছে? আর নাম্বার হচ্ছে কয়েকটা ডিজিট, এক বা একাধিক ডিজিট পাশাপাশি বসে যে পূর্ণ একটা ভ্যালু যদি দেখো যখন দেয় তখন সেটাকে আমরা বলি নাম্বার। সো সেই হিসাবে এখানে হচ্ছে আপনার একটা নাম্বার আছে আর 5টা ডিজিট আছে, ঠিক আছে? বোঝা গিয়েছে? ভাই আচ্ছা, কথা রিপিট এখন আসতেছে। কথা রিপিট আসতেছে। জি। আচ্ছা, একটু দাঁড়ান। কথার ইকো হচ্ছে, এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা, ওকে। সো আমরা যেটা বলছিলাম যে হচ্ছে নাম্বারস এন্ড ডিজিটস, রাইট? তো আপনারা এখন আমাকে বলেন এখানে কয়টা নাম্বার আছে, কয়টা ডিজিট আছে? 2টা নাম্বার 5টা ডিজিট। হ্যাঁ, দুইটা নাম্বার আছে। সরি, এটা এক, এটা দুই, আর এইখানে ডিজিট আছে 3টা, এইখানে ডিজিট আছে 2টা। সো নাম্বারস আর ডিজিটের বেসিক ব্যাপারটা কি বোঝা গেছে ভাইয়া? কারণ এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে এবং এখানেই কিন্তু অনেকে অনেক ভুল করে ফেলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নাম্বারের বেসিক আলোচনায় ঢুকে যাই। সেটা হচ্ছে আমরা যত নাম্বার দেখছি এই নাম্বার গুলাকে আমি একটা ক্লাসিফিকেশন টেবিল দিয়েছি এখানে। এই নাম্বার গুলাকে দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে ভুল বললাম, ইমাজিনারি নাম্বার আর একটা হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু এটা ব্যাংকের একটা ডেভেলপমেন্ট কোর্স, এখানে আমরা বাংলা টার্ম গুলাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব এবং এবং আমরা শিখবই হচ্ছে ইংলিশে, ঠিক আছে? বাট এট দ্য সেম টাইম যেহেতু আপনারা অনেকেই সরাসরি বাংলা থেকে ইংলিশ করাটা আপনাদের জন্য টাফ হয়ে যাবে, তো আমি তাদের ভ্যালু মানে প্রপার মিনিং গুলো সাথে সাথে বলে দিব। আমরা বাংলায় যেটাকে বাস্তব সংখ্যা বলি, বাস্তব সংখ্যা সেটাকে আমরা ইংরেজিতে বলি রিয়েল নাম্বার, ঠিক আছে?
আর বাংলা এই যেটাকে আমরা অবাস্তব সংখ্যা বলি সেটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার। ঠিক আছে। আচ্ছা, তো ইমাজিনারি নাম্বারটা কি এটা একটু জানলে, ইমাজিনারি নাম্বার বাদ দিয়ে যা কিছু আছে সবই হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, সো আমরা ছোটবেলা থেকে এটা শুনে আসছি না যে রুটের মধ্যে মাইনাস সাইন হয় না। ঠিক আছে, সো আমি যদি রুটের মধ্যে মাইনাস সাইন দিয়ে একটা এক দেই, তাহলে এইটা হচ্ছে আমার একটা ইমাজিনারি নাম্বার। এই ইমাজিনারি নাম্বারকে আই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই ইমাজিনারি নাম্বার রিলেটেড কোনো বিষয়ে আসায় চাকরি বাকরির পরীক্ষায় সাধারণত আসে না, কিন্তু 44তম বিসিএস পরীক্ষায় একটা ইমাজিনারি নাম্বারের একটা প্রিলিতে একটা প্রবলেম দিয়ে দিছিল। বাট সেটা একটা রেয়ার কেস। বাট আপনারা শুধু এটুকু একটু মনে রাখতে পারেন যে মাইনাস মানে √-1 ইকুয়ালস টু আই, এই আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তাহলে আই এর যদি আমি স্কোয়ার করি তাহলে কি হয় বলেন তো? -1, রাইট? আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার সম্পর্কে এতটুকু নলেজই আপনার জন্য এনাফ। হ্যাঁ, এর ফার্দার আপনাদের কিছু প্রয়োজন হচ্ছে না। অবাস্তব সংখ্যা কেন বলছি, কারণ আমরা এখানে এমন একটা সিচুয়েশন দেখছি যেটা অ্যাকচুয়ালি সম্ভব না, রুটের মধ্যে মাইনাস এটা কিন্তু হয় না। ঠিক আছে, তো এই জিনিসটা বাদ দিয়ে আর যা কিছু সংখ্যা আপনার সামনে পড়বে সবই হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ঠিক আছে, আর যা কিছু আপনার সামনে পড়বে সবই কিন্তু বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ওকে, এখন এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এটার যেই সেটটা, এই সেটটাকে আপনার আর দ্বারা প্রকাশ করা হয়। এই সেটটাকে এই আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই আর এর মধ্যে আপনার সমস্ত সংখ্যা পড়ে। আমরা, আপনারা সংখ্যা রেখার সাথে কি পরিচিত? সংখ্যা রেখা হচ্ছে এমন একটা রেখা, এমন একটা রেখা না, হ্যাঁ, এমন একটা সরল রেখা যেটার দুই দিকে অসীম সংখ্যক আপনার সংখ্যা ধরবে, মাঝখানে আমরা জিরো দিব, ডান পাশে দিব এক মানে ধনাত্মকটা, আর এই পাশে দিব ঋণাত্মক সংখ্যাগুলা। তো এখানে 1, 2, 3, 4 এভাবে চলতে থাকবে। এই পাশে দিব -1, -2, -3 অ্যান্ড সো অন। এবং এই শূন্য এবং একের মাঝখানে কিন্তু অসীম সংখ্যক সংখ্যা আছে। এখানে হয়তো 1.5 আছে, এখানে হয়তো 3.34 আছে। তো এই সংখ্যা রেখার উপরে কিন্তু সমস্ত সংখ্যা উপস্থিত আছে। ঠিক আছে, এই সংখ্যা রেখার উপরে যতগুলা সংখ্যা আছে সবই কিন্তু আপনার বাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যাটা বোঝা গেল কিনা ভাইয়া? এই সংখ্যাগুলোর বেসিক কনসেপ্টটা আমাদের একটু লাগবে। হ্যাঁ, তো আপনারা কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন। এখন এই বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করি। আমরা কিন্তু হচ্ছে এই যে যে ক্লাসিফিকেশন ট্রিটা দেখছি, এই ট্রিটা আমরা পড়তেছি। ঠিক আছে, এই ট্রিটা দেখে দেখে আমরা আগাচ্ছি। তো আমরা দেখলাম যে নাম্বারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইমাজিনারি আর একটা হচ্ছে রিয়েল। এন্ড রিয়েলকে আমরা দুই ভাগে ভাগ করব এখন, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইররেশনাল নাম্বার। ঠিক আছে, আমরা বাংলায় এটাকে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নামে চিনি। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা শব্দটা আপনারা শুনছেন না? জি ভাইয়া, জি ভাই। শুনছি। হ্যাঁ, তো ওইটাকে ইংরেজিতে আমরা বলি রেশনাল নাম্বার এবং ইররেশনাল নাম্বার। রেশনাল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, রেশিও থেকে আসে রেশনাল। সো রেশিও মানে কি, একটা আর একটার ভাগ না, হুম, দুইটা জিনিসের অনুপাত না রেশিও। সো রেশনাল নাম্বার হচ্ছে ওই সংখ্যাগুলো যেই সংখ্যাগুলোকে আপনি p/q এই ফরম্যাটে লিখতে পারবেন। যে সংখ্যাগুলোকে আপনি p/q এই ফরম্যাটে লিখতে পারবেন সেই সংখ্যাগুলোকে আমরা বলি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। ঠিক আছে, কিরকম? ধরেন আমি যদি বলি 0.5, 0.5, তাহলে আপনি এটাকে কি লিখতে পারবেন? 5/10 লেখা যাবে না? তো এই 5/10, এই 0.5 কে কিন্তু আমি p/q ফরম্যাটে লিখতে পারলাম। ঠিক আছে, তো এটা কিন্তু একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেই। লেটস সে আমি যদি বলি 0.3,
তাহলে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ আমি এটাকে 3/10 আকারে লিখতে পারি। সো দ্যাট ইজ আ ফরম্যাট অফ p/q। ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে, আমরা যদি এই যে দুই, লেটস আমি বললাম দুই, দুই কি একটা মূলদ সংখ্যা বলেন তো একটু কেউ? জি জি ভাই। কেন? এটাকে কিভাবে p/q ফরম্যাটে লিখবো? 2/1 2/1। এক্স্যাক্টলি, এটাকে 2/1 লিখতে পারি আমি। সো টু যেই কথা, 2/1 কিন্তু একই কথা। ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার রেশনাল নাম্বার। তাহলে হোয়াট ইজ ইরেশনাল নাম্বার? আমরা সহজেই বলতে পারি ইরেশনাল নাম্বার হচ্ছে যেটাকে এই p/q ফরম্যাটে লেখা যায় না, এই ফরম্যাটে লেখা যাবে না, সেটাকে বলবো ইরেশনাল নাম্বার। একটা ইরেশনাল নাম্বারের এক্সাম্পল দেন তো ভাইয়া কেউ। √5। √5, তাই তো? কেন এটা ইরেশনাল নাম্বার একটু এক্সপ্লেইন করেন তো। এটাকে p/q আকারে লেখা যায় না জন্য। আচ্ছা, দেখেন √5 এর মান কিন্তু আপনার শেষ হবে না। √5 ইকুয়ালস টু আসবে 2 পয়েন্ট সামথিং, এটা কিন্তু শেষ আসবে না। দেখেন আমি কিন্তু 0.5 যখন লিখছিলাম তখন এটা কিন্তু শেষ ছিল 0.50, নাম্বারটা কিন্তু ডান। বাট √5 এর মান কিন্তু 2 পয়েন্ট সামথিং, কিছু একটা আসতেই থাকবে, অসীম পর্যন্ত চলে যাবে। তো এটাকে কিন্তু চাইলে আমি এরকম p/q ফরম্যাটে লিখতে পারি না। ঠিক আছে। তো এটা কিন্তু একটা ইরেশনাল নাম্বার। আর একটা ইরেশনাল নাম্বার হচ্ছে আপনার পাইয়ের যেই মানটা 3.1416, এরকম মানটা কিন্তু 3.1416 এ শেষ হয়ে যায় না, এটা কিন্তু আরো বহু দূর যায়। ঠিক আছে, অসীম পর্যন্ত যায়। সো আমরা পাই সমান সমান অনেকে লিখি যে 22/7। তো 22/7 কিন্তু একটা অ্যাকচুয়াল নোটেশন না, এটা একটা অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে। তো 22/7-এও কিন্তু অ্যাকচুয়ালি এটাকে যে p/q ফরম্যাটে প্রকাশ খুব এক্স্যাক্টলি হয় তাও কিন্তু হয় না। সো রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার বিষয়টা কি বোঝা গেল? জি ভাই। জি আচ্ছা, আমাকে একটু বলেন তো, জিরো এটা কি রেশনাল নাম্বার নাকি ইরেশনাল নাম্বার? rational number. জিরো হচ্ছে বলতে যাচ্ছেন রেশনাল নাম্বার, তাহলে আপনার দাবি হচ্ছে এটাকে p/q ফরম্যাটে প্রকাশ করা যায়। আমাকে একটু p/q ফরম্যাটে প্রকাশ করে দেন ভাই। 0/1 0/1, 0/2, 0/3. 0/1, 0/2, 0/3, এক্স্যাক্টলি রাইট, এটাই। সো দেখেন আমি কিন্তু এই যে p/q ফরম্যাটে প্রকাশ করলাম, এই p/q থেকে হচ্ছে আমি কিন্তু জিরো পাই। সো এটা কিন্তু একটা রেশনাল নাম্বার। বিষয়টা, কনসেপ্টটা কি একটু ক্লিয়ার হলো? আচ্ছা, জি আমরা ভাই। তাহলে সামনে, হ্যাঁ আমরা তাহলে সামনের দিকে আগাই। এই যে রেশনাল নাম্বার আমরা যেটাকে বলছি, এই যে p/q ফরম্যাটে প্রকাশ করার যে নাম্বারগুলা, এইগুলা কিন্তু সবই কিন্তু ফ্র্যাকশন, তাই তো? এখন এই রেশনাল নাম্বারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্র্যাকশন আর একটা হচ্ছে ইন্টিজার। দেখেন আমি কিন্তু অলরেডি দুইটা এক্সাম্পল দিয়েছি, একটা হচ্ছে 2 বলছিলাম, আর একটা হচ্ছে এই যে 0.5, 0.5 বললাম, 0.3 বললাম। সো রেশনাল নাম্বারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে ফ্র্যাকশন আর একটা হচ্ছে ইন্টিজার। সো ফ্র্যাকশন কি? ফ্র্যাকশন হচ্ছে দশমিক ভগ্নাংশ হতে পারে, আবার হচ্ছে এই যে এরকম একটা নির্দিষ্ট ভগ্নাংশ হতে পারে, লেটস সে 3/5, এটাও একটা ফ্র্যাকশন হতে পারে। সো রেশনাল নাম্বার গুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফ্র্যাকশন আর একটা হচ্ছে ইন্টিজার। সো এইটা হচ্ছে আমার ইন্টিজার এক্সাম্পল ছিল, আর এটা হচ্ছে আমার ফ্র্যাকশনের এক্সাম্পল ছিল। ফ্র্যাকশনকে আবার দুইটা ভাগে ভাগ করা যাইতে পারে, এখানে সে ক্লাসিফিকেশনটা দেখায় নাই। একটা হচ্ছে আপনার রেগুলার, এই যে কি বলা যায়, আহ, ভাগ আকারের যে ফ্র্যাকশন, সেটা আমরা যেটাকে প্রকৃত ভগ্নাংশ হিসেবে চিনি। আর আরেকটাকে বলা হয় ডেসিমাল ফ্র্যাকশন, মানে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে। বাট সেই ক্লাসিফিকেশনটা এখানে দেখানো নাই, চাইলে দেখানো যেত। এটা তো খুব একটা মানে কি বলা যায়, কোনো সংবিধান টাইপের বিষয় না এটা। উনি ওনার আন্ডারস্ট্যান্ডিং থেকে একটা জিনিস দাঁড় করেছে, এটাকে বিভিন্ন ভাবে আসলে দেখানো যায়, বাট মোরাললেস বিষয়টা এরকম। তাইলে নাম্বার, সেখান থেকে ইমাজিনারি, রিয়াল, রিয়াল থেকে রেশনাল, ইরেশনাল, রেশনাল থেকে ফ্র্যাকশন, ইন্টিজার, এতটুকু তো বোঝা গেছে, রাইট?
জি। ওকে, সো এর মাঝখানে আচ্ছা, তো এই যে ইন্টিজার নাম্বারটা, এই ইন্টিজার নাম্বারটা হচ্ছে আপনার যে কোনো পূর্ণ সংখ্যা, তাই তো? এই ইন্টিজার নাম্বারের যে সেটটা আছে সেটাকে ম্যাথে জেড দ্বারা প্রকাশ করা হয়, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এই জেড বলতে কি বোঝায়? এই জেড বলতে বোঝায় হচ্ছে আপনার এই যে সংখ্যা রেখাটা আমি ড্র করেছিলাম, এই সংখ্যা রেখার উপরে যে পূর্ণ সংখ্যা আমি লিখেছি সেই প্রত্যেকটাই হচ্ছে আপনার জেড এর মধ্যে পড়ে। আমি যদি জেড সেটটাকে লিখি তাহলে এইভাবে লিখতে পারি, জেড ইকুয়ালস টু মাই, আচ্ছা এখানে অসীম থেকে শুরু হবে, এখানে -3, -2, 0, আচ্ছা ভুল লিখছি, একটু ঠিক করি, সময় দেন, -1, 0, +1, 2, +3 অ্যান্ড সো অন। সো এই জেড যেই পূর্ণ সংখ্যা আছে এর ভিতরে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক, পজিটিভ এবং নেগেটিভ সমস্ত সংখ্যাই কিন্তু আসবে, এবং সেগুলা কিন্তু কোনো ফ্র্যাকশন নাম্বার থাকবে না, পিওর হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার থাকবে। একটু পরে যে আমরা হোল নাম্বারও দেখব, ঠিক আছে? আচ্ছা, সো ইন্টিজার বা জেড বা পূর্ণ সংখ্যা এটা একটু ক্লিয়ার হলো কিনা, যে আমার -3, -2, -1, 0, 1, 2, 3 অ্যান্ড সো অন, মানে এটার সামনে পিছনে তো আরো অনেক থাকবেই, বাট দ্য মেইন থিং ইজ এখানে জিরো থাকবে, এখানে নেগেটিভ নাম্বার থাকবে, এখানে পজিটিভ নাম্বার থাকবে, কিন্তু এখানে কোনো ফ্র্যাকশন থাকবে না, লাইক -1/2 এটা পূর্ণ সংখ্যা না, এটা ইন্টিজার না, ঠিক আছে? আচ্ছা, সো এই ইন্টিজারকে আমরা তিনটা ভাগে ভাগ করি, অলরেডি এই কথাবার্তা বলতে যে আপনারা বুঝতে পারছেন যে ইন্টিজারকে তিনটা ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে জিরো, একটা পজিটিভ। এই যে জিরো হচ্ছে আপনার মাঝখানে আপনি রাখেন, এই পাশে বাকি যা আছে সবগুলা হচ্ছে নেগেটিভ, এই পাশে বাকি যা আছে সেগুলাকে আপনি বলবেন পজিটিভ, ঠিক আছে? সো ইন্টিজারকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, আর জিরো তো জিরো আছেই। আচ্ছা, তো এখন এই যে পজিটিভ ইন্টিজার যে বিষয়টা আছে, এই পজিটিভ ইন্টিজারকে দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? পজিটিভ ইন্টিজারকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আপনার ন্যাচারাল নাম্বার, এটাকে বাংলায় আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে চিনি। আপনারা এতদিন স্বাভাবিক সংখ্যা বলতে যেটা চিনছেন, স্বাভাবিক সংখ্যা, সেটা হচ্ছে ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, সো এই এন সমান সমান কি? এই এন সমান সমান হচ্ছে শূন্য বাদে আর বাকি যে সংখ্যাগুলা ছিল সেই সবই কিন্তু হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার ভিতরে পড়ে, এখানে কিন্তু কোনো জিরো আসবে না। সো ন্যাচারাল নাম্বারের যে সেটটা আছে এই সেটের মধ্যে কিন্তু জিরো আসবে না। আচ্ছা, আর হোল নাম্বার কি জিনিস? হোল নাম্বার হচ্ছে আমার আহ এই যে শূন্য থেকে শুরু করে বাকি সমস্ত যেই নাম্বার গুলো আছে সেই সমস্ত নাম্বারকে আসলে আমি বলবো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, ঠিক আছে? মানে এন হচ্ছে জিরো বাদে সমস্ত সংখ্যা, আর হোল নাম্বার হচ্ছে জিরো সহ। সো এন এবং এই যে যেই ন্যাচারাল নাম্বার এবং যেই হোল নাম্বার এর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা জিরো ডিফারেন্স। ন্যাচারাল নাম্বারের যেই সেট তার মধ্যে জিরো থাকে না, আর হোল নাম্বারের যেই সেট সেখানে জিরো থাকে। আচ্ছা, সো এই ন্যাচারাল নাম্বারকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইভেন নাম্বার, অড নাম্বার, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। ইভেন নাম্বার ডেফিনেটলি 2, 4, 6, 8 অ্যান্ড সো অন।
আর হচ্ছে অড নাম্বার তো আমরা জানি 1, 3, 5, 7 অ্যান্ড সো অন। প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার আলাপে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যাব। আজকে মৌলিক সংখ্যার আলাপ একেবারে ধরবই না, কারণ মৌলিক সংখ্যা রিলেটেড অনেক কথাবার্তা বলার আছে। আচ্ছা, কম্পোজিট নাম্বারও সেম, মৌলিক সংখ্যার কম্পোজিট সংখ্যা একসাথে আমরা পড়বো। ঠিক আছে, আর যদি সামনে কোনো ম্যাথের জন্য লাগে তাহলে ওখানে হয়তো বলে দিব। এতটুকু পর্যন্ত মোটামুটি একটু সবকিছু বোঝা গেছে কিনা ভাইয়া? কোনো কি অস্পষ্টতা আছে? না ভাই। ওকে, তো তাহলে আমরা একটু পরে যাই। আমরা এই যে নাম্বারস এন্ড ডিজিটস এর রিলেটেড কিছু প্রপার্টিজ দেখব। ঠিক আছে, কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স দেখব। আচ্ছা, বলা হচ্ছে যে অ্যান ইন্টিজার ইজ এ পজিটিভ অর নেগেটিভ হোল নাম্বার। সেট অফ ইন্টিজার হচ্ছে এরকম। এটা আমরা অলরেডি দেখে ফেলছি যে একটা ইন্টিজারের সেটটা হচ্ছে এরকম হয়। ঠিক আছে, যে ইন্টিজারের মধ্যে আপনার পজিটিভও থাকে, পজিটিভ নাম্বারসও থাকে, জিরো থাকে, আবার নেগেটিভ নাম্বারসও থাকে। ওকে, আচ্ছা, বলা হচ্ছে জিরো ইজ নট এ পজিটিভ নাম্বার, জিরো ইজ এন ইভেন নাম্বার। শূন্যকে আমরা একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হিসেবে কনসিডার করব, জিরো কিন্তু কখনো পজিটিভ না। আচ্ছা, তারপর হলো হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। যদি বলি নন নেগেটিভ ইন্টিজার, এখন থেকে ভাই আমরা এই টার্মিনোলজিস গুলোর দিকে একটু বেশি ফোকাস দিব, কারণ এই কোর্সে আপনাদের অনেকের একটা এক্সপেকটেশন হচ্ছে যে ইংলিশে আপনারা প্রবলেম বুঝতে চান। তো ইংলিশে প্রবলেম বুঝতে চাইলে এই ইংলিশ টার্মস গুলোর দিকে একটু বেশি ফোকাস দিতে হবে। নন নেগেটিভ ইন্টিজার্স মানে হচ্ছে এমন ইন্টিজার যেগুলো নেগেটিভ না। ঠিক আছে, সো বেসিক্যালি ইন্টিজার বললে নেগেটিভ পজিটিভ জিরো সব হওয়ার কথা ছিল, বাট আমি যদি নন নেগেটিভ ইন্টিজার বলি তখন আমি জাস্ট কি করব, তখন আমি জাস্ট এই নেগেটিভ সাইডটা বাদ দিয়ে দিব। সো তাইলে আমার নন নেগেটিভ ইন্টিজার হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এটা আসলে সেই হোল নাম্বারের যে সেটটা ছিল সেটা হয়ে যায়, রাইট? আচ্ছা, এরপরে আসেন আমরা কিছু জিনিস দেখি যে দুইটা পজিটিভ সংখ্যাকে আমি যদি গুণ করি তাহলে আপনি গুণফল কিন্তু একটা পজিটিভ পান। ধরেন আমি এই যে এখানে এক্সাম্পল দিয়ে রাখছি, একটা হচ্ছে 3 গুণ 5 যদি আপনি করেন তাহলে আপনি পাবেন 15। তো দুইটা পজিটিভ সংখ্যাকে গুণ করলে আপনি কিন্তু গুণফল পাবেন 15। এগেইন এগুলা খুবই বেসিক বা রুডিমেন্টারি কথাবার্তা, বাট এই বেসিক জিনিসগুলাই আমাদের সামনে এত ডিফারেন্ট ওয়েতে আসবে, এই জন্য এগুলো একটু ঝালাই করে নেওয়াটা দরকার। একটা পজিটিভ একটা নেগেটিভকে গুণ দিলে আপনি ডেফিনেটলি নেগেটিভ পাবেন, দুইটা নেগেটিভকে গুণ দিলে আপনি পজিটিভ পাবেন। ঠিক আছে, ছোটবেলা থেকে এগুলো আমরা জেনে আসতেছি যে প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। ঠিক আছে, আচ্ছা, ঠিক একইভাবে ভাগের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে আপনি ভাগফল কিন্তু একটা প্লাসই পাবেন। আবার যদি আপনি প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু ভাগফল আপনি একটা মাইনাস পাবেন। আপনি যদি মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু আপনি একটা প্লাস পাবেন। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমি একটু দ্রুত যাচ্ছি কারণ এগুলা আমি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি সবাই জানেন। এগুলা নতুন করে জানানোর খুব একটা বেশি কিছু নাই, তো এখানে অনেক সময় দিলে আমাদের প্রবলেম সলভিং এ প্যারা হয়ে যাবে। ওকে, সো আমরা দেখি যে দ্য প্রোডাক্ট অফ অ্যান ইভেন নাম্বার অফ নেগেটিভ ফ্যাক্টরস ইজ পজিটিভ। মানে জোড় সংখ্যক ঋণাত্মক সংখ্যা যদি আমি গুণ করি তাহলে সবসময় সেটার গুণফলটা হয় ধনাত্মক। ব্যাপারটা কেমন আমি একটু দেখাই। সেটা হচ্ছে লেটস সে আমি যদি দুইটা, আমরা একটু আগে দেখছি যে দুইটা মাইনাস গুণ দিলে কি হয়, প্লাস হয়, রাইট? সো আমি বললাম -2 ইন্টু -5। সো ডেফিনেটলি আপনার যেই প্রোডাক্ট যেটা আসবে সেটা পজিটিভ আসবে। আচ্ছা, আমি যদি বলতাম -2 ইন্টু -5 ইন্টু -6 ইন্টু -7, তাইলেও কিন্তু এটার গুণফলটা পজিটিভ আসতো। তাহলে দেখেন আমি চারটা মাইনাসকে গুণ দিছি, সো 4 ইটসেলফ একটা ইজ অ্যান ইভেন নাম্বার। সো ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বারকে আমি যদি গুণ দেই তাহলে তাদের গুণফলটা হবে পজিটিভ। সেটাই বলছি, দ্য প্রোডাক্ট অফ অ্যান ইভেন নাম্বার অফ নেগেটিভ ফ্যাক্টর, সো দ্যাট ইজ ইভেন নাম্বার অফ নেগেটিভ ফ্যাক্টর। এইগুলা হচ্ছে এক একটা ফ্যাক্টর বা ভাগফল। ঠিক আছে, এগুলা পজিটিভ হবে। তাহলে এটা যদি অড নাম্বার হয়, আমি যদি এখানে তিনটা নিতাম, লেটস আমি -2 নিলাম, লেটস আমি -2 নিলাম, -5 নিলাম, -6 নিলাম, তাইলে আমি গুণফল কি পেতাম, মাইনাস পেতাম না?
সো আমি যদি ইভেন নাম্বার অফ নেগেটিভ ফ্যাক্টরের প্রোডাক্ট বের করি বা গুণফল বের করি, তাহলে কিন্তু গুণফলটা আমি নেগেটিভ পাবো। ঠিক আছে, এই জিনিসগুলো ইনিশিয়ালি একটু সহজ লাগতেছে বলে আমার মনে হচ্ছে আপনাদের কাছে, বাট দেখবেন যখন আমরা প্রবলেম করতে যাব, এই ছোট ছোট নলেজ গুলাই কিন্তু আপনাকে আপনার প্রবলেমটা সলভ করতে হেল্প করবে। আচ্ছা, সো আমরা একটু সামনে আগাই। আপনাদের এখানে কারো কোনো সমস্যা আছে? না ভাই। ওকে, সো আমরা সামনে আগাই। সামনে বলা হচ্ছে যে ইন্টিজার্স হুইচ আর ইভেনলি ডিভিজিবল বাই 2 আর কল্ড ইভেন, মানে যেই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলোকে আমরা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বলছি। আমরা এটা জানি সবাই যে জোড় সংখ্যাগুলোকে বা ইভেন নাম্বার গুলাকে 2 দিয়ে ভাগ করা যায়। ইভেন কে অলওয়েজ 2 দিয়ে, ইভেনলি ডিভিজিবল মানে এই শব্দটার অর্থ জানেন? ইভেনলি ডিভিজিবল, ইভেনলি দুই দ্বারা ডিভিজিবল ভাগ মানে, করা। না ঠিক আছে, সেটা তো ইভেনলি ডিভিজিবল বাই 2 মানে 2 দ্বারা ভাগ করা, বাট ইভেনলি ডিভিজিবল মানে হচ্ছে, ছোটবেলায় আপনারা পড়তেন না যে নিঃশেষে বিভাজ্য, মনে পড়ে? জি। হ্যাঁ, হ্যাঁ, জি। নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে ভাগশেষ থাকতো না কোনো, তাই না? হ্যাঁ, ভাগশেষ হতো 0। সে এইটাকে ইংরেজিতে বলে ইভেনলি ডিভিজিবল, নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, সো ইভেনলি ডিভিজিবল বাই 2 ইট মিনস যে 2 দ্বারা একটা সংখ্যাকে আমি ভাগ করলে তার কোনো ভাগশেষ নেই, সেটা নিঃশেষে বিভাজ্য হয়েছে। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। সো এইগুলাকে বলা হলো জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তাহলে অড নাম্বার কি জিনিস? অড নাম্বার হচ্ছে যেখানে 2 দিয়ে ভাগ করলে ইভেনলি ডিভিজিবল হবে না। ঠিক আছে, এইটাকে বলা হয় অড নাম্বার। আমরা জানি যে কোনো ইভেন নাম্বারের শেষে কিন্তু অলওয়েজ কি কি ডিজিট থাকে বলেন তো? 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে, আর 8 থাকে। প্রত্যেকটা ইভেন নাম্বারের শেষে কিন্তু এই ডিজিট গুলা থাকে। তাহলে প্রত্যেকটা অড নাম্বারের শেষে থাকে 1, 3, 5, 7, 9। এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো ডিজিট নিয়ে একটা ইভেন নাম্বার বানাইতে পার, এই অড নাম্বার বানাইতে পারবেন কেউ? আচ্ছা, এটা বেসিক্যালি বানানো তো সম্ভব না, না? কারণ আমার ডিজিট আছেই 0 থেকে 9টা, এই যে 10টা ডিজিট আছে, 10টার মধ্যে 5টা হচ্ছে আপনার ইভেনের জন্য আর 5টা হচ্ছে অর্ডার জন্য। সো লাস্টে যেই ডিজিট থাকবে নাম্বারটাকে আমরা ওইভাবে ডিফাইন করব। আচ্ছা, সো এখন আমরা জেনারেল ফর্মুলা দেখবো একটু। জেনারেল ফর্মুলা হচ্ছে, আমরা জানি কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে যদি গুণ করা হয় বা কোনো একটা সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে ইভেন। সো আমরা যখনই কোনো জায়গায় 2n দেখবো, লেটস সে n একটা নাম্বার, তাহলে আমরা বুঝবো যে ওইখানে একটা ইভেন নাম্বারের কথাবার্তা বলা হচ্ছে, কারণ এই n কে 2 দ্বারা গুণ করা হয়েছে। ঠিক আছে, যে কোনো কিছুকে 2 দ্বারা গুণ করার অর্থই হচ্ছে সংখ্যাটা ইভেন। ওকে, আচ্ছা, আর অড নাম্বার কি জিনিস? এই ইভেন থেকে আমি যদি 1 বাদ দেই তাইলে কিন্তু অড হয়ে যায়। হ্যাঁ, আপনি এন এর মান যে কোনো একটা কিছু ধরেন, 0, 1, 2, 3, 4, যে কোনো কিছু আপনি ধরে বসায় দেখেন, 2n এর মান অলওয়েজ হচ্ছে আপনি ইভেন পাবেন, আর 2n মাইনাস 1 এর মান আপনি অলওয়েজ অড পাবেন। ঠিক আছে, আচ্ছা, তো এই আহ, কয়েকটা জিনিস আপনারা একটু মনে রাখবেন, এইগুলা খুব আসে। আপনারা ব্যাংকের পরীক্ষা বলেন, স্পেশালি আমি বলবো যে আইবি এর হচ্ছে আপনার এই ইভেন অর্ডের প্রবলেম গুলা বেশ পছন্দ। ঠিক আছে, আইবিএ কনজিকিউটিভ নাম্বারের প্রবলেম দিতে অনেক ভালোবাসে, তারপরে এই ইভেন অর্ডের জিনিস দিতে ভালোবাসে, যে একটা কমপ্লেক্স স্ট্রাকচার দিয়ে বলে যে অমুক সংখ্যাটা ইভেন নাকি অড। তখন হচ্ছে এরকম বের করতে হয়, ইভেনের সাথে ইভেন যোগ করলে একটা ইভেন হয়, ইভেনের সাথে একটা অড যোগ করলে অড হয়, অড এর সাথে একটা অড যোগ করলে ইভেন হয়। এটা মনে রাখার জন্য আপনি এক্সাম্পল দিয়ে মাথায় রাখবেন। ঠিক আছে, আপনি একটা ইভেন আর একটা ইভেন যোগ করে দেখবেন, অলওয়েজ একটা ইভেন নাম্বার হবে। আপনি 8 আর 10 যোগ করেন, 18 হবে। সো দুইটা ইভেন যোগ করছেন আর একটা ইভেন পাইছেন। আপনি 8 আর 5 যোগ করেন, তাইলে আপনি পাবেন হচ্ছে 13। সো আপনি একটা ইভেনের সাথে একটা অড যোগ করছেন, আপনি পাইছেন একটা অড।
আপনি 5-এর সাথে 7 যোগ করেন, তাহলে আপনি পেলেন 12। সো আপনি একটা অডের সাথে একটা অড যোগ করলে পাইলেন আপনি একটা ইভেন। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা হচ্ছে এদের গুণফল গুলো কেমন হয় সেটাও বের করতে পারি। আমি যদি ইভেনের সাথে ইভেন গুণ দেই, তাহলে ডেফিনেটলি আমি একটা ইভেন নাম্বার পাবো। আবার আমি যদি ইভেনের সাথে একটা অড গুণ দেই, সেটাও আমি ইভেন নাম্বার পাবো। আর যদি একটা অড এর সাথে অড গুণ দেই, তাহলে আমি একটা অড নাম্বার পাবো। সো আপনারা এই যে 6টা রিলেশন আছে, এই 6টা রিলেশনকে একটু খেয়াল রাখবেন। এখানে আসলে মুখস্থ করার কিছু নেই, আপনি এক্সাম্পল দিয়ে দিয়ে মনে রাখতে পারেন। ঠিক আছে, জাস্ট এই যে পাশে এরকম একটা এক্সাম্পল লিখে রাখছি, আপনি আপনার মাথার মধ্যে একটা অড নিবেন আর একটা অড নিয়ে গুণ করে দেখবেন, অড যদি হয় তাহলে তাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা আলাপ আলোচনা ছিল। এখন আমরা একটু প্রবলেম সলভের দিকে যাই। ঠিক আছে, আরো বেসিক আলাপ আলোচনা আসবে, বাট সেটা টপিকের সাথে সাথে আমরা আগাবো। একবারে সব বেসিক কথাবার্তা শুরুতে বলে নিলে পরে আমরা ভুলে যাব। ঠিক আছে, এখন আমাদের ডিভিজিবিলিটি নিয়ে কথা বলতে হবে। আমাদের হচ্ছে একটা সংখ্যা শেষ ডিজিটটা কিভাবে সাইক্লিক অর্ডারে ঘোরে সেটা নিয়ে কথাবার্তা বলতে হবে। ভাগশেষ নিয়ে একটা বিশাল আলোচনা আছে, এই চ্যাপ্টারের ভাগশেষ সংক্রান্ত বেশ কিছু প্রবলেম আছে। সো আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। সো ফার আমরা যা কিছু করলাম তার বেসিসে আমরা একটু প্রবলেম সলভ করার চেষ্টা করি। এখানে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা হচ্ছে এই লাস্ট টাইম বাংলাদেশ ব্যাংকের প্রিলিমিনারি এক্সামে আসছিল, এবং এটা আগারওয়ালের বইয়ের একটা প্রবলেম। প্রবলেমটা কি বলে আপনারা একটু দেখেন, যে পি এন্ড কিউ বোথ আর পজিটিভ ইন্টিজার্স। আমরা বলছিলাম ইন্টিজার মানেই কি জিনিস, ইন্টিজার মানে হচ্ছে আপনার প্লাস মাইনাস সংখ্যা থাকবে, লেটস সে +-3, +-2, +-1, 0 এন্ড সো অন। এইগুলো হচ্ছে আমি বলছিলাম ইন্টিজার, তাই তো, জেড। তো বলছি পি আর কিউ হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, তাহলে আমি হচ্ছে এই মাইনাস গুলো সব বাদ দিয়ে দিতে পারি। পি আর কিউ হচ্ছে আমার পজিটিভ ইন্টিজার্স থেকে বিলং করবে, সো শুধু আমার পজিটিভ নাম্বার নিয়ে চিন্তা করলেই হচ্ছে, নেগেটিভ নাম্বার নিয়ে আমার এখানে চিন্তা করা লাগছে না। এবং বলা হচ্ছে such that PQ equals to 64। তাহলে আমি একটু লিখি PQ equals to 64। তাহলে দুইটা সংখ্যা PQ তার গুণফল 64 বা 64। বলা হচ্ছে which of the following cannot be, হইতে পারবে না, the value of P plus Q। তাহলে দুইটা সংখ্যার গুণফল 64 কখন হয়, যেহেতু সংখ্যাটা ছোট আমরা একটু সংখ্যাটাকে গুণ করে কি বলে উৎপাদকে ভাগ করে ফেলি। 1 গুণ 64, 2 গুণ 32, এটা কি 3 দ্বারা ভাগ করা যায়? না, যায় না। সো 4 × 64। আচ্ছা, একটা সংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা, যে 2 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 4 দ্বারা ভাগ করা যায় কিনা, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, আচ্ছা, 5 দিয়ে তো ভাগ করা যাচ্ছে না, 6 যাবে না, 7 যাবে না, 8 যাবে। সো এইটা হচ্ছে আমার 64কে দুইটা সংখ্যার গুণফল আকারে যদি আমি লিখি, তাহলে এই কয়টা কম্বিনেশন হওয়া সম্ভব। এখন আপনি বলেন, তাহলে এটা আইদার পি এর মান এটা হবে, নাহলে কিউ এর মান এটা হবে, পি এর মান এটা হবে, নাহলে কিউ এর মান এটা হবে, পি এর মান এটা হবে, নাহলে কিউ এর মান এটা হবে, পি এর মান এটা হবে, নাহলে কিউ এর মান এটা হবে। আপনি অপশনের দিকে তাকান, এখানে যদি এই কেসটা হয় তাহলে পি প্লাস কিউ হবে 65, আর এখানে যদি হয় তাহলে পি প্লাস কিউ হবে আপনার 34। আচ্ছা, এখানে যদি তাকান তাহলে পি প্লাস কিউ এর মান হবে 20। আচ্ছা, আর এখানে হবে 16। তাহলে এখন আপনি দেখেন, আপনার অপশনে 16 আছে, 16 পি প্লাস কিউ এর মান হইতে পারবে, তাহলে এটা হচ্ছে আপনার অপশন হলো না। 20 আছে, 20 অপশন হলো না। 35 নাই, তো 35 হইতে পারবে না। আপনারা চাইছিল যে কোনটা হইতে পারবে না, ঠিক আছে। তো 35 কিন্তু হইতে পারবে না, 34 পারবে বাট 35 পারবে না। আবার দেখেন 65ও কিন্তু পারবে, তো 65ও হবে না। তো আপনার অ্যান্সার হবে সি, 35। এটা কি বোঝা গেল? এটা কিন্তু এই গতবারই বাংলাদেশ ব্যাংকের এডি প্রিলিমিনারি এক্সাম হয়েছে, যেটা হচ্ছে রেজাল্ট এই যে কিছুদিন আগেই হলো। এবং এটা কিন্তু আগারওয়ালের আর এস আগারওয়ালের বইয়ের যেই বইটা আছে ওই বইটার একটা প্রবলেম। আচ্ছা, আমরা তাহলে সামনে আগাই। ওকে, ওকে। সো এখন আমরা বলছি, বলা হচ্ছে ইন ইচ এক্সপ্রেশন বিলো, এখানে 4টা এক্সপ্রেশন দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা।
এই যে চারটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই চারটা এক্সপ্রেশনে n রিপ্রেজেন্টস নেগেটিভ ইন্টিজার, তাহলে n ইকুয়ালস টু একটা নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, n তাইলে একটা নেগেটিভ ভ্যালু। বলা হচ্ছে হুইচ এক্সপ্রেশন কুড হ্যাভ আ নেগেটিভ ভ্যালু, তাহলে n এর মান এখানে আমি একটা ধরে নেই। ঠিক আছে, এখানে তো পজিটিভ অড ইভেন কিছু বলে নাই, তো আমি n এর মান ধরে নিই -5, একটা নেগেটিভ ইন্টিজার ধরে নিলাম। সো একটা নেগেটিভ ইন্টিজার ধরে নিয়ে আমরা এখন দেখি n এর মানটা এখানে বসিয়ে দেখি যে কোনটার মান নেগেটিভ আসতে পারে। একটা নেগেটিভ ইন্টিজারকে আপনি যদি স্কোয়ার করেন, এখানে n স্কোয়ার লেখা, সো n কে আমি যদি স্কোয়ার করি তাহলে আসে -5 স্কোয়ার। এটা কি হবে, এটা পজিটিভ হয়ে যাবে তাই না? সো এটা কিন্তু তাহলে নেগেটিভ মান হলো না, তাহলে 1 নাম্বার কিন্তু বাদ চলে গেল। আচ্ছা, এখন আমি বি নাম্বার দেখি। বি নাম্বারটা হচ্ছে 6 - n, তাহলে 6 দিলাম, মাইনাস দিলাম, আর n এর মান দিলাম হচ্ছে কত, -5। তো খেয়াল করেন এখানে কিন্তু 6 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাইলে কিন্তু এটা 11 হলো। আচ্ছা, তাহলে এটাও কিন্তু হচ্ছে আমার নেগেটিভ হলো না। আচ্ছা, এবার বলছি -n। সো -n, তাহলে মাইনাসটা একটা দেওয়া আছে অলরেডি, আর n এর মান তো ইটসেলফ মাইনাস, তাহলে কি হবে, তাইলে হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট গিভস আস +5। তাহলে -n এর মানটাও কিন্তু হলো না। আচ্ছা, এবার 6 + n, এখানে দেখি 6 প্লাস রেখে দিই, এটা হচ্ছে -5। 6 - 5, দ্যাট গিভস আস +1। এটাও তো হলো না, তাহলে তো চারটায় বাদ চলে গেল, তাহলে কি প্রশ্নে ভুল আছে? বলেন তো কেউ। ডি নাম্বারটা এই হতে পারে। 7 উপর ধরতে হবে, আবার এটা যদি এর -7 হয় মানটা। তাহলে তো ওটা ডি -1 নাম্বারটা হতে পারে। আসতেছে ডিতে। এন এর মান -5টা ধরে বড় ধরলেও তো হবে -10। এক্স্যাক্টলি, আমরা তো n এর একটা, এগুলো আমরা টেস্ট কেস ট্রাই করতেছি তাই না? এখন টেস্ট কেস আমরা n ইকুয়ালস টু -5 এর জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। আমরা এইটা যদি 6 থেকে বড়, লেটস সে আমি যদি আহ, মানে 7। -6 থেকে ছোট কোনো মান ধরতাম, লেটস সে আমি যদি একটু আগে যে বললেন যে -10 ধরতাম, তাইলে কিন্তু আর সব রকম হইতো না। সো -10 ধরলে কি হইতো দেখেন, আপনার 1 নাম্বারটাকে স্কোয়ার করলে তো পজিটিভ হয়ে যাচ্ছে, সো ওটা বাদ। সি নাম্বারটা দেখেন -n, মাইনাসে মাইনাসে প্লাস, সো এটাও বাদ চলে যায়। আমি যদি 6 মানে ডি নাম্বার অপশনটা ট্রাই করি, তাইলে কিন্তু আমার -4 আসে। ঠিক আছে, সো এটা হইতে পারে। আবার আমি যদি বি নাম্বার ট্রাই করি, 6 মাইনাস -10, দিস গিভস আস 6 + 10, তো এটাও পজিটিভ হয়ে যায়। তাহলে আমার ডি নাম্বার অপশনে কিন্তু এটা হইতে পারে। সো আমার অপশন হচ্ছে ডি, 6 + n, এইটার মান হচ্ছে আমার নেগেটিভ হইতে পারে। বোঝা গেল? তো দেখেন এখানে কিন্তু আমার টেস্ট কেস দুইটা ট্রাই করা লাগছে। একটা হচ্ছে এই n ইকুয়ালস টু -10, আর একটা হচ্ছে n ইকুয়ালস টু 5। তো আমি যখন টেস্ট কেস ধরতেছি, আমরা যখন এই চ্যাপ্টারে নাম্বার থিওরির প্রবলেম করতে যে আমাদের প্রায় সময় মান ধরে ধরে করা লাগবে। আমরা যদি থিওরিটিক্যালি আগাইতে যাই অনেক সময় লেগে যাবে। তো অনেক সময় অপশন ট্রাই করা লাগতে পারে, অনেক সময় মান ধরেও এভাবে করতে হতে পারে। তো আমরা যখন মান এভাবে টেস্ট কেস ট্রাই করব, এক একটা মান নিব, তো তখন আমাদের কিন্তু সব এরিয়া কাভার করে, সব সিচুয়েশন কাভার করে এরকম মান নিতে হবে। আমি যখন n ইকুয়ালস টু -5 নিলাম, তখন কিন্তু সব সিচুয়েশন কাভার করে নাই। ঠিক আছে, n ইকুয়ালস টু -10 এর জন্য কিন্তু এটা হইতে পারে। আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা যখন এই জাতীয় প্রবলেম সলভ করবেন, দেখেন এখানে বলা আছে কুড হ্যাভ। কুড হ্যাভ মানে হচ্ছে এমন একটা সিনারিও যদি আপনি পান, যেই সিনারিওর জন্য এই ঘটনাটা সত্য, তাইলে আপনি ওই সিনারিওটা দাগাবেন। আর কখনো কখনো আপনি দেখবেন মাস্ট হ্যাভ বা মাস্ট বি, প্রশ্নে যদি মাস্ট থাকে, সো তখন আপনি খেয়াল করবেন যে আপনাকে প্রত্যেকটা টেস্ট কেসের জন্যই অপশন বা আপনার কন্ডিশনটাকে সত্য হতে হবে। সো প্রবলেমের মধ্যে খেয়াল করবেন কোথায় কুড থাকে আর কোথায় মাস্ট থাকে। মাস্ট মানে হচ্ছে আপনি প্রতিটা কন্ডিশন, সবগুলা কন্ডিশন আপনাকে স্যাটিসফাই করতে হবে। একটা কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, তাহলে ওইটা বাদ চলে যায়।
ঠিক আছে, যদি মাস্ট থাকে। আর যদি কুড থাকে তাইলে যে কোনো একটা, কন্ডিশন যদি মিট করে তাইলেই হচ্ছে। খেয়াল করেন এখানে কিন্তু কুড হ্যাভ ছিল, এই জন্য কিন্তু n ইকুয়ালস টু -5 এর জন্য আপনার কোনোটাই কিন্তু রাইট হয় নাই, কিন্তু n ইকুয়ালস টু -10 একটার জন্য রাইট হয়েছে। আমরা কিন্তু প্রবলেম সলভ করতে পারছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি কারোর কোনো জিজ্ঞাসা আছে? না ভাই। আচ্ছা, যদি না থাকে আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে পরের প্রবলেমটা বলছি, বলা হচ্ছে n ইজ অ্যান ইভেন ইন্টিজার। তাহলে n এর মানটা কি কি হইতে পারে? n হচ্ছে ইভেন ইন্টিজার, তাহলে n এর মান 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে, 8 হইতে পারে, এনিথিং। ঠিক আছে। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান অড ইন্টিজার। ঠিক আছে, কোনটা অবশ্যই অড হবে। তো again এখানে আমরা হচ্ছে অপশন ট্রাই করে দেখব। আমরা n এর মান একটা ধরে নেই। এই প্রবলেম গুলো সলিউশন করার সব থেকে ইজি, দেখেন এখানে কিন্তু বলছে মাস্ট বি। ঠিক আছে, মানে আমার অবশ্যই অড ইন্টিজার হইতে হবে। সো দেখি এর মধ্যে কোন অপশনটা অবশ্যই n এর প্রত্যেকটা মানের জন্য অড ইন্টিজার হয়। সো আমরা n ইকুয়ালস টু 2 নেই আগে, দেখা যাক কি হয়। সো আমি যদি a নাম্বার অপশনে n ইকুয়ালস টু 2 বসাই, তাহলে হচ্ছে 2 দুগুণি 4 -2, দিস গিভস আস 2। তাহলে তো অড হলো না, তাহলে a আমার অপশন বাদ চলে গেল। কারণ a হচ্ছে n ইকুয়ালস টু 2 এর জন্য কখনোই অড ইন্টিজার হচ্ছে না। কারণ একটা কেসে যদি বাদ পড়ে যায় তাহলেই তো আমি বাদ দিয়ে দিব, কারণ আমি মাস্ট এখানে বলছি। আচ্ছা, n+2 এর জন্য ট্রাই করি। n তো একটা ইভেন, সো এর সাথে 2 যোগ করলে সেটা অবশ্যই ইভেন হবে, কারণ আমি জানি একটা ইভেনের সাথে আর একটা ইভেন যদি যোগ করি তাহলে যোগফল ইভেন হয়। সো n একটা ইভেন, 2 একটা ইভেন, সো এটার সামেশন বা যোগফলটা অবশ্যই ইভেন হবে। সো এটা তো ডেফিনেটলি তাহলে হলোই না। আচ্ছা, এবার আসা যাক 3n-1। আমরা বলছি n ইকুয়ালস টু তো 2 হিসাব করছি, তাহলে একটা ইভেনের সাথে একটা অড যদি গুণ দেই তাহলে গুণফলটা কি হয়? কেউ একজন একটু বলেন। ইভেন হয়। ইভেন হয়, রাইট? সেখান থেকে যদি এক বাদ দেই তাইলে কি সেটা আবার অড হয়ে গেল না? আচ্ছা, সো দেখেন 3 নাম্বার কিন্তু একটা প্রবাবল অপশন হইতে পারে। সো 3n-1 এটা হচ্ছে আপনার অড হইতে পারে। লেটস সি। আচ্ছা, এরপরে দেখি, এরপরে বলছি 3n³ n³ মানে হচ্ছে n কে 3 বার গুণ করব। সো একটা ইভেন নাম্বারকে আপনি যতবারই গুণ করেন না কেন সেটা ইভেনই হবে। আপনি 2 কে 2 বার গুণ করেন আর 3 বার গুণ করেন, গুণফল অলওয়েজ ইভেনই হবে। সো n³ ইটসেলফ হচ্ছে আপনার একটা ইভেন নাম্বার। আচ্ছা, আবার এগেইন একটা ইভেন কে আপনি একটা অড দিয়ে গুণ করতেছেন, তাহলে গুণফল কি হবে? ইভেন হবে। তাহলে ডিও কিন্তু আপনার বেসিক্যালি ইভেন হলো, ডি কিন্তু অড হইল না। সো আমার অপশন অ্যান্সার হচ্ছে সি, 3n-1। একটু আগে ওই যে অড ইভেন গুণফল যোগফল বের করতেছিলাম, ওটা কিভাবে কাজে আসে এখানে কি দেখলেন? আচ্ছা, সো আমরা তাহলে সামনের প্রবলেমে আগাই। ওকে, সো বলা হচ্ছে এই প্রবলেমটা একটু আপনারা মনোযোগ দিয়ে দেখেন, প্রবলেমটা একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর পজিটিভ ইন্টিজার্স, তাহলে এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে আপনার পজিটিভ ইন্টিজার্স, তার মানে কি কি মান আসবে? 1, 2, 3, 4 অ্যান্ড সো অন, এইগুলো হচ্ছে আমার এক্স ওয়াই এর মান। আচ্ছা, আবার তো বলে দিছে যে ইজ গ্রেটার দেন 1, তাহলে তো আর 1 আসতে পারবে না, ও এক থেকে বড় হবে। আচ্ছা, বলা হচ্ছে ইফ
13 into x minus 1 equals to 17 into y minus 1. What is the least possible value of x plus y? মানে x plus y এর সর্বনিম্ন মান কি হওয়া সম্ভব? x plus y এর সর্বনিম্ন মান কি হওয়া সম্ভব? আপনারা একটু প্রবলেমটা পড়েন, এই প্রবলেমটা কিন্তু একটু জটিল আছে, নাইলে বুঝতে পারবেন না। আপনারা একটু পড়েন, পড়ে বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে ইফ x and y are positive integers each greater than 1, that is x and y is greater than 1, and if 13 into x minus y equals to 17 into y minus 1, তাহলে what is the least possible value of x plus y? x plus y এর সর্বনিম্ন মান কত হইতে পারবে? আচ্ছা, তো এখান থেকে আমাকে x আর y এর মানটা বের করতে হবে। খেয়াল করেন এখানে এই যে সমীকরণটা দেয়া আছে, এর এই অংশ আর এই অংশ সমান হবে, রাইট? আচ্ছা, এখন আমি যদি এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে সমান করতে চাই, তাহলে একটু এই জিনিসটা আমরা অবজার্ভ করি যে 13 এর সাথে একটা সংখ্যা গুণ হয়েছে, গুণ হয়ে একটা গুণফল হবে। আবার 17 এর সাথে একটা সংখ্যা গুণ হবে, গুণ হয়ে ওই একই গুণফলটা হবে। সো বেসিক্যালি এই যে গুণফলটা আর এই গুণফলটা একই না? আমার সাথে একটু উত্তর দেন। জি ভাইয়া। হ্যাঁ, এই তো বুঝি নাই। এই বোঝেন নাই? জি আচ্ছা, আমি বলছি, আবার বলছি, খেয়াল করেন এই যে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড, এই যে এই রাইট হ্যান্ড সাইড আর এই যে লেফট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইড আর এই যে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাই তো? এই দুইটা পাশ তো সমান, আমি সমান চিহ্ন দিছি, রাইট? জি জি আচ্ছা, তো এই দুইটাকে তো আমরা বলছি সমান, তাহলে এই 13 এর সাথে কোন একটা কিছু গুণ হয়েছে না? এক্স মাইনাস ওয়ান গুণ হয়েছে না? জি তো এর একটা গুণফল আছে না? জি ভাই। আচ্ছা, তো আমরা ধরি সেই গুণফলটা, কথার কথা ধরি সেই গুণফলটা হচ্ছে পি কিউ, কথার কথা ধরে নেন। আচ্ছা, এখন এই পাশে 17 এবং আরেকটা সংখ্যা গুণ করছি না আমরা? জি এটাও তো একটা গুণফল পাবো নাকি? জি এখন যেহেতু আমরা বলতেছি যে দুইটা পাশ সমান, তাহলে এই দুইটা গুণফল সমান হবে না? জি ভাই, এখন বুঝতে পারছি। তাহলে এইটাও পি কিউ হবে না? জি জি আচ্ছা, এখন এই যে পি কিউ করলাম, এই পি কিউ কিন্তু আপনার 13 দিয়েও ভাগ করা যায়, আবার 17 দিয়েও নিঃশেষে ভাগ করা যায়। দেখেন তো এটা জি মানে জি নিতে পারেন কিনা? হ্যাঁ হ্যাঁ জি জি কারণ এই 13 এবং একটা সংখ্যার গুণফল ছিল পি কিউ, 17 এবং আরেকটা সংখ্যার গুণফল ছিল পি কিউ। তো পি কিউ কিন্তু 13 দিয়েও নিঃশেষে বিভাজ্য, 17 দিয়েও নিঃশেষে বিভাজ্য। জি আচ্ছা, সো এখন আমরা চিন্তা করব যে এই সংখ্যাটা হচ্ছে আপনার 13 গুণ 17, ঠিক আছে? এই সংখ্যাটা হচ্ছে 13 গুণ 17, গুণটা করে ফেলি, 3 17 51, 51 এক হাতে 5, 17 17 আর 5 22। তো আমরা ধরে নিচ্ছি যে এই সংখ্যাটা হচ্ছে 221, ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা বলেন তো, এই সংখ্যাটা তো 221 ধরে নিলাম, তাহলে এর মধ্যে একটা যদি 13 হয়, তাহলে আমার এক্স মাইনাস ওয়ান এর মান কত হবে? 17 17 17। তাহলে এক্স এর মান কত হবে বলেন তো? 18 18 তাহলে এক্স ইকুয়ালস টু 18 না? জি আচ্ছা, আবার এই পাশে আসেন, 221 একটা হচ্ছে 17, তাহলে ওয়াই মাইনাস ওয়ান এর মান কত হবে বলেন তো? 13 13। তাহলে ওয়াই এর মান কত হবে বলেন তো? 14 এই যে এক্স আর ওয়াই এর লিস্ট পসিবল ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আপনি এক্স আর ওয়াই যোগ করে দেন, 18 যোগ 14, দিস গিভস আস 32। সো 32, এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর থেকে ছোট মান
এক্স আর ওয়াই এর আসলে হওয়া সম্ভব না। এটা একটু জটিল প্রবলেম ছিল, কিন্তু আপনারা একটু আবার দেখেন পুরো বিষয়টা কি হলো। আপনারা একটা মিনিট একটু সময় নেন, নিয়ে একটু দেখেন, আর কোনো প্রশ্ন থাকলে আমার কাছে জিজ্ঞাসা করেন। 1 মিনিট পরে আমরা নেক্সট প্রবলেমে যাব। আচ্ছা, আমরা তাহলে এখন সামনের দিকে আগাই। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা জিমেটের প্রবলেম, এবং এটা কিন্তু 2021 সালে আইবিএ এমবিএ এর ভর্তি পরীক্ষায় আসছিল। আচ্ছা, তো প্রবলেমটা আমি দেখি। বলা হচ্ছে ইফ এ এন্ড সি আর পজিটিভ ইন্টিজার্স। তাহলে এ আর সি হচ্ছে আমার পজিটিভ ইন্টিজার, এবং আমার দুইটা কন্ডিশন দেয়া আছে। কন্ডিশন দুইটা কি কি? 4a+3 ইকুয়ালস টু বি। আবার বলা আছে হচ্ছে 4c+1 ইকুয়ালস টু ডি। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ বি প্লাস ডি। দেখেন এই চ্যাপ্টারের প্রবলেমে প্রায় সবটাতে এরকম কুড বি, মাস্ট বি, এই জাতীয় জিনিসপত্র থাকবে। সো কুড বি বলার অর্থ হচ্ছে মোটামুটি একটা কেস সিনারিও স্যাটিসফাই করলেই আমার উত্তর হয়ে যাবে, বারবার চেক করা লাগবে না। ঠিক আছে। সো আমার হচ্ছে বি প্লাস ডি এর মান কত, মানে বি প্লাস ডি এর মান কত হইতে পারবে, এক্সাক্ট মান তো বের করতে পারবো না, কত হওয়া সম্ভব। ঠিক আছে। সো আমরা বি প্লাস ডি যোগ করে দেই। হ্যাঁ, বি প্লাস ডি যদি আমরা অ্যাড করে দেই, তাহলে 4a+3 হয়, প্লাস 4c+1 হয়। সো এখানে 4a হয়, ওখানে 4c হয়, আর এখানে 3 আর একে 4 হয়। এখান থেকে সব 4 কমন নেওয়া যায়, এরকম করা যায়। তো এটা করে আসলে লাভ কি হলো? এখান থেকে আমরা বি প্লাস ডি এর মান কেমনে বুঝবো? খেয়াল 4 এর করেন, বি মাল্টিপল। এক্স্যাক্টলি ইয়েস, বি প্লাস ডি এর মানটা এমন হবে যেটা 4 দ্বারা ভাগ করা যাবে। এতটুকু ইনফরমেশন আমরা এখান থেকে বের করতে পারি। ঠিক আছে। তো এখন দেখি এর মধ্যে কোনটা 4 দ্বারা ভাগ করা যায়। 46 কে কি 4 দ্বারা ভাগ করা যায়? না। 4 × 11 = 44, হয় না, সো এটা হবে না। আচ্ছা, 58কে কি 4 দ্বারা ভাগ করা যায়? না। 4×14 = 56, তাহলে এটাকেও 4 দ্বারা ভাগ করা যায় না। 68কে কি 4 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, এটাকে 4 দ্বারা ভাগ করা যায়। 4×17 মনে হয় 68, তো এইটা উত্তর হবে। আর 74কেও 4 দ্বারা ভাগ করা যায় না। 4×18 = 72, সো এটা উত্তর হবে না। সো অ্যান্সার হবে হচ্ছে C68। এটা কিন্তু একটা জিম্যাটের প্রবলেম, এবং আইবিএর এমবির অ্যাডমিশন টেস্টে আসছিল। ঠিক আছে। কারো কোনো সমস্যা ভাই? না ভাই। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। ওকে। এটা হচ্ছে আপনার রূপালী ব্যাংকে 2012 সালের, সরি 2020 সালের একটা কোশ্চেন। বলা হচ্ছে ABCDE, ABCDE, এটা হচ্ছে 5টা কনজিকিউটিভ ইন্টিজার, মানে পর পর। ঠিক আছে। ইন ইনক্রিজিং অর্ডার অফ সাইজ, মানে এখানে আস্তে আস্তে নাম্বার বাড়তেছে। ঠিক আছে, কনজিকিউটিভ নাম্বার আস্তে আস্তে বাড়তেছে, মানে আপনার অ্যাসেন্ডিং অর্ডারে আছে। হ্যাঁ, আস্তে আস্তে বাড়তেছে। এখানে ইনক্রিজিং অর্ডার অফ সাইজ না বলে বলতে পারতো যে আর ইন অ্যাসেন্ডিং অর্ডার।
ঠিক আছে, তাও বলা যেত। বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস ইজ নট অড। এই নিচে যে চারটা অপশন আছে এই চারটার মধ্যে কোনটা অড হবে না। সো খেয়াল করেন, এখানে দুইটা কেস হইতে পারবে। এখানে কিন্তু অড ইভেন কিছু বলে দেয় নাই, শুধু বলছে কনজিকিউটিভ ইন্টিজার। ঠিক আছে, সো তাইলে এটা এরকম হইতে পারে যে এ হচ্ছে আপনার ইভেন থেকে শুরু হচ্ছে। তো তাইলে এরকম একটা কেস হইতে পারে। আবার এ হচ্ছে আপনার অড থেকে শুরু হচ্ছে, লেটস সে 5 নেই, এরকম হইতে পারে 5 6 7 8 9। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমার দুইটা টেস্ট কেস। এখন এই দুইটা টেস্ট কেসের জন্য আমি এই প্রত্যেকটা মান বসায় বসায় দেখবো যে কোনটার জন্য আমার অড হবে না। আচ্ছা, এ প্লাস বি প্লাস ভাই সি নেগেটিভ কি হইতে পারে না? হ্যাঁ নেগেটিভ হইতে পারে, এখানে তো বলে নাই পজিটিভ কনজিকিউটিভ ইন্টিজার। আপনি যদি নেগেটিভ ধরতে চান ধরেন, সমস্যা নেই, তাহলে আপনি ধরবেন হচ্ছে -3, -2, -1, 0, 1, এরকম একটা সেট ধরতে পারেন। এই টেস্ট কেস তো আমি আমার ইচ্ছা মতো নিছি ভাই, আপনি যদি এরকম ধরেন কোনো সমস্যা নাই, ধরেন আপনি। ঠিক আছে, এখানে অড ইভেনের বিষয় তো, এই জন্য এখানে পজিটিভ নেগেটিভ খুব একটা ইম্প্যাক্ট ফেলতেছে না। আচ্ছা, তো আমরা তাহলে একটু দেখি এ প্লাস বি প্লাস সি। তাহলে যদি 1 নম্বরের জন্য দেখি 2 আর 3 5 আর 4 9, এটা অড হইতে পারে। আচ্ছা, কিন্তু যদি 2 নম্বরের জন্য দেখি যে 5 আর 6 11, 11 আর 7 18, তাইলে কিন্তু আর অড হইলো না, এটা কিন্তু ইভেন হয়ে গেল। সো আমার 1 নম্বরটা কিন্তু বাতিল হয়ে গেল। দুইটা কেসের জন্যই আমার দুই রকম আসলো, একবার আসলো অড আর একবার আসলো ইভেন। সো 1 নাম্বার কিন্তু আপনার অপশন হবে না, কারণ আমার কি করতে হবে, আমার ইভেন হইতে হবে। একবার অড একবার ইভেন আসলে হবে না, দুইটা কেসের জন্যই ইভেন হইতে হবে। কারণ প্রশ্নে চেয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস ইজ নট অড। তার মানে এর মধ্যে কোন এক্সপ্রেশনটা আছে যেটা আন্ডার এনি কেস অড হবে না, তার মানে ইভেন হবে। কারণ অপশন তো এই দুইটাই। তাহলে এ বি প্লাস সি করি, আপনারা একটু সাথে সাথে করেন। এ বি প্লাস সি যদি আমি 1 নম্বরের জন্য বের করি, তাহলে 3 দুগুণী 6, 6 আর 4 10। আচ্ছা, ইভেন হলো, ভালো কথা। কিন্তু যদি আমি 2 নম্বরের জন্য করি, 5 6 30, 30 আর 7 37 হয়, এটা আবার অড হয়ে গেল, তাহলে বিও হবে না। আচ্ছা, সি নাম্বার অপশনটা দেখি। সি নাম্বারে বলছে এ সি প্লাস ডি। তাহলে 2 আর 4 গুণ করব, 7 দুগুণী 8, সাথে ডি যোগ করব 5, তাহলে 13। এটা হচ্ছে অড হলো, তাহলে এটা শুরুতেই বাদ পড়ে গেল, এটা আমার পরে চেক করার দরকার হচ্ছে না, আমার দুইটাই ইভেন লাগবে। তাহলে অপশন তো আর একটাই বাকি থাকে, লেটস সি। এ আর সি গুণ করব, 4 দুগুণী 8, 8 আর 6 14। সো এটা কিন্তু ইভেন হলো। আচ্ছা, 2 নাম্বার কেসের জন্য ট্রাই করি। এ সি, এ আর সি গুণ করব, 5 7 35, 35 আর 9, 35 আর 9 44, এটাও কিন্তু ইভেন হয়েছে। সো আপনি যেই কন্ডিশনই যেই সেটই নেন, যেই টেস্ট কেসই নেন, তার জন্য দেখা যায় যে ডি আপনার অলওয়েজ ইভেন হচ্ছে। ঠিক আছে, ভাই এটা কি বুঝবো বোঝা কেমনে গেছে? যে দুইটা যে নিব, মানে দুইটা কেস নিব, তিনটা নিব না বা একটা নিব না, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, আপনি বলেন ভাই, এখানে কনজিকিউটিভ নাম্বার, এই যে বলছে এ বি সি ডি ই আর 5 কনজিকিউটিভ ইন্টিজার্স, এখানে কি কি ঘটনা ঘটা সম্ভব? একটা হচ্ছে এ জোড় থেকে শুরু হবে, অথবা এ বিজোড় থেকে শুরু হবে। এরপর আপনি জানেন, এই যে কোন একজন ভাই বললেন যে মাইনাস নিবেন, তা নেন। এই যে মাইনাস যখন নিয়েছেন তখন আসলে কি করছেন, তখন আপনি বিজোড় থেকে নেওয়া শুরু করেছেন। আপনি এটা নেন, সমস্যা নেই, এটা নিয়ে করেন, তাও হবে। আপনি যখন টেস্ট কেস নিবেন যে কোন কোন কেস গুলো আমি ট্রাই করব,
তখন আপনাকে খেয়াল করতে হবে যেন কি কি ঘটনা অ্যাকচুয়ালি এখানে ঘটা সম্ভব। এখানে এ বি সি ডি ই এর কি কি মান আসা সম্ভব, এর কি কি মান হওয়া সম্ভব, এই দুইটা কেস ছাড়া এ বি সি ডি ই এর কি আর কিছু হওয়া সম্ভব? ভাইয়া আপনি জিরো থেকে হতে পারে? হুম 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 জিরো থেকে হতে পারে ভাইয়া? হ্যাঁ পারে, সমস্যা কি? জিরো তো আপনার ইভেন নাম্বার, তো আপনি জিরো থেকে শুরু করেন। আপনি যদি 0 1 2 3 4 এইভাবে করে যদি ABC DE নেন তো নেন, সমস্যা নেই, স্টিল এটা হবে। জিরো তো একটা ইভেন নাম্বার, একটু আগে আমরা দেখলাম। আপনি করে দেখেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া যদি মানে 7 8 9 10 11 এইটাতে করলে হবে? হ্যাঁ অবশ্যই হবে। আপনি যদি 7 8 9 10 11 এটা দিয়ে করেন তাহলে আপনি বেসিক্যালি 2 নাম্বারটা করতেছেন। জি বুঝতে পারছি তো ভাই। দেখেন, কোশ্চেনটা ছিল আর কি, আপনি হচ্ছে দুইটা কিনা দুইটা কেসের টেস্ট একটা নিয়েছেন। ইভেন দিয়ে শুরু আর একটা অড দিয়ে শুরু করলেই হবে। হ্যাঁ আপনি যে কোনো কিছু নেন, বাট আপনার ঘটনা তো এই দুইটাই ঘটা সম্ভব, তাই না? কেস জি বলছি জি। কেন, টেস্ট কেস বলছি, মানে এই কেসগুলো হওয়া সম্ভব এই ক্ষেত্রে। তো আপনি দেখেন যখন 5টা কনজিকিউটিভ ইন্টিজার নাম্বার থাকে কি কি হওয়া সম্ভব, আইদার প্রথমটা আপনার জোড় থেকে শুরু হবে অথবা বিজোড় থেকে শুরু হবে, এছাড়া আর কি কিছু হওয়া সম্ভব ভাই? না আর সম্ভব না আর কি, এই জন্য দুইটা এরপর, নিয়েছি, নাহলে হ্যাঁ তিনটা বাঁচা এরপরে আপনি যেত আবার। যেটা নেন, আমার মন চাইছে ছোট মোটো মান নিয়ে ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাই নিছি। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম। এটা হচ্ছে জিম্যাট ক্লাবের একটা প্রবলেম। সো এই প্রবলেমটা হচ্ছে, বলা হচ্ছে এম ইজ অ্যান ইন্টিজার এবং বলা হচ্ছে 0.0025 ইন্টু 0.064 ইন্টু 0.00025 ইন্টু 10⁻m। এই সংখ্যাটা হবে একটা ইন্টিজার। বলা হচ্ছে এম এর সবচেয়ে কম মান কত হবে, লিস্ট পসিবল ভ্যালু। এম এর সব থেকে ছোট মানটা কত হওয়া সম্ভব? আপনি কন্ডিশনটা বুঝেন। 12 না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সরি। দেখি কি হয়। আহ এই জিনিসটা ইন্টিজার হবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এটা তো ইন্টিজার অবস্থায় নাই, তাহলে আগে এটা আমাদের ইন্টিজার বানাইতে হবে, তারপরে আমরা আগাইতে পারবো। এটা হচ্ছে আমার কন্ডিশনটা দেয়া আছে, এই কন্ডিশনের উপরে বেস করে আমাকে আগাইতে হবে, ঠিক আছে। আচ্ছা তো আমরা দেখি, এখানে একটু মুছে গেছে। আচ্ছা, আমরা এই যে দশমিক সংখ্যাগুলো আছে এগুলোকে সব আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা বানাই ফেলি। আমরা এখানে এইটুককে লিখতে পারি হচ্ছে 25 ইন্টু 10⁻⁻4, ঠিক আছে। আচ্ছা এই এতটুকুকে লিখতে পারি হচ্ছে আমরা 64 ইন্টু 10⁻⁻3। এতটুকুকে লিখতে পারি আমরা হচ্ছে 25 ইন্টু 10⁻⁻5। আর এখানে তো 10⁻m ছিলই। আচ্ছা তাহলে এটাকে 25কে আমি 5-এর স্কোয়ার লিখি। আহ এগুলো তো সবই গুণ সম্পর্ক তাই তো, তো তো সমস্যা নাই। তাহলে 64কে আমি লিখি হচ্ছে 2⁻5 হচ্ছে 32, 6 হচ্ছে 64। আবার এখানে হচ্ছে আরেকটা 5 স্কোয়ার আছে। আর আমি যদি 10-এর পাওয়ার গুলো সব লিখি তাহলে হয় -4, -3, -5 প্লাস m। এতটুকু কি বোঝা যায়? জি। আচ্ছা, তো যদি বোঝা যায় তাহলে আমরা 5 স্কোয়ার এটাকে 5⁴ লিখি, এখানে 2⁶ লিখি, আর এখানে 10⁻, লিখি হচ্ছে 5 আর 3 8 আর 4 12। তাহলে m-12, তাহলে এই পুরা সংখ্যাটা হবে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার।
আচ্ছা, এখানে একটা ট্রিক আছে, একটা মজা আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, একটা 10 হইতে একটা 5 লাগে আর একটা 2 লাগে, এই দুইটাকে গুণ দিলে একটা 10 পাওয়া যায়, তাই না? জি। আচ্ছা, বলেন তো, আমি যদি 2টা 5 নেই আর 2টা 2 নেই, তাইলে কি আমি 2টা 10 পাই না? জি। এইটা একটু ভালো করে বুঝেন ভাই, এই লজিকটা একটু ভালো করে বুঝেন। আবার বলি, একটা 10 পাইতে গেলে আমাকে কিন্তু একটা 5 লাগে আর একটা 2 লাগে, সেটাকে গুণ করে দিলে আমি 10 পাই, 5 গুণ 2 10। আমি যদি 2টা 5 নেই আর 2টা 2 নেই, তাহলে এই সব 2টা 5 আর 2টা 2 কে গুণ করে দিলে কিন্তু আমি পাই 100, হুইচ ইজ বেসিক্যালি 2টা 10। আমাকে একটু বলেন তো, যদি আমি এই রকম নেই তাহলে কত পাবো? 1000। তাই তো? জি ভাই। আপনারা কি বুঝতেছেন কেউ? জি ভাই। আচ্ছা, সো আমি যদি এই 4টা নেই তাহলে কয়টা পাবো? 10^4। 10^4 পাবো, রাইট? আচ্ছা, দেখেন তো, এখানে 5-এর চারটা চারটা 5 আছে, এখানে কি চারটা 2 আছে? জি। আচ্ছা, জি তাহলে ভাই। এটা, তাইলে আমি এটাকে এরকম লিখি, লেখা যাবে? জি লেখা যাবে। তাহলে এইটা সমান সমান কি এরকম লেখা যায়? জি ভাই। আচ্ছা, তাহলে পাশেরটুকু একটু মুছে দিলাম। তাহলে 2 × 2 = 4, আর এখানে 10-এর পাওয়ার আছে m-12 প্লাস 4। আচ্ছা, সো 4 × 10⁻m-8, তাই তো? আচ্ছা, জি। এখন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ এম। দেখেন তো, আমরা শুরুতে কি বলছিলাম, যে এই সংখ্যাটা নিয়েই তো আমরা কাজ করতেছি, এই যে বড় যে সংখ্যাটা ছিল সেটা নিয়েই তো আমরা কাজ করতেছি, রাইট? জি ভাইয়া। তাহলে এই যে যে সংখ্যাটা আমরা আলটিমেটলি এখন আমাদের হাতে আছে, এইটা কি? এটা বেসিক্যালি একটা ইন্টিজার না? জি ভাইয়া। এটা যদি একটা ইন্টিজার হয়, তাহলে আমার m-8 = 0 হতে হবে না? কারণ ইন দ্যাট কেস এই মানটা সব থেকে ছোট হবে। জি ভাইয়া। তাহলে m = কি 8 হতে হবে না? জি। সো আমার অ্যান্সার হচ্ছে m = 8। ঠিক আছে? জি ভাইয়া। বোঝা গেল? জি এম ভাই বুঝতে মাইনাস পারছি। 8 = 0, এখান থেকে একটু আবার একটু বলেন তো। আচ্ছা, আবার বলি, সেটা হচ্ছে যে দেখেন, আমার 4 × 10⁻m-8, এটা তো একটা ইন্টিজার নাম্বার, রাইট? জি। আচ্ছা, তো এটা যদি একটা ইন্টিজার নাম্বার হয়, তাহলে সেটা আবার 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ। ওকে, সো এখন আমার এম এর সর্বনিম্ন কত মান? আমার যদি 10⁻0 হয়, তাইলে আমার এই মানটা সব থেকে ছোট হয় না? জি। সো বেসিক্যালি এই m-8 = 0 হইলেই আমার এই পুরা মানটা ইন্টিজার হবে না? হ্যাঁ ভাইয়া। এবার বুঝছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, আমরা সামনে আগাই।
আচ্ছা, এটা হচ্ছে আপনার জিম্যাট ক্লাবের একটা প্রবলেম। তো দেখেন, আমাদের হচ্ছে লাস্ট টাইম এই যে গত মাসে যে আইবি এর যে এক্সাম গুলো নিয়েছিল, সেখানে কিন্তু বেশ কিছু এরকম কমপ্লেক্স প্রবলেম ছিল, এবং ওই কমপ্লেক্স প্রবলেম গুলা হ্যান্ডেল করবো বলেই কিন্তু এরকম একটু জটিল ধরনের দেওয়া। খেয়াল করেন, এখানে কিন্তু এই প্রবলেমটা কিন্তু খুব একটা টাফ না, কিন্তু এখানে এই যে কিছু ছোট ছোট ট্রিক আছে, কিছু ছোট ছোট অ্যানালিটিক্যাল বিষয় আছে, এইগুলো অবজার্ভ করাটাই হচ্ছে এই ম্যাথ গুলোর মেইন চ্যালেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আসি। বলা হচ্ছে ইফ এক্স ইজ অ্যান ইন্টিজার, দেন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস কে মাস্ট বি ইভেনলি ডিভিজিবল, মানে ওই যে নিঃশেষে বিভাজ্য, বাই থ্রি। তার মানে এই সংখ্যাটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য। যদি এটা হয়, এটা হচ্ছে অঙ্কটার কন্ডিশন, তখন কে ইজ এনি অফ দা ফলোইং ভ্যালুজ এক্সেপ্ট, মানে কে এর মান এর মধ্যে কোনটা হইতে পারবে না, সবই হবে, চারটা মানই কে এর মান হইলে সমস্যা হবে না, কিন্তু কোন মানটা নিলে আমার এই যে সংখ্যাটা এটা তিন দ্বারা ডিভিজিবল হবে না। প্রবলেমটা কি বোঝা গিয়েছে? আচ্ছা, খেয়াল করেন, এখানে আছে এক্স আছে আর এক্স মাইনাস ওয়ান, এটা মানে কি, এটা যে কোনো একটা সংখ্যা আর তার আগের সংখ্যা, তাই না? এগেইন আমি যদি এখানে মান ধরে নেই, তাহলে আমার জন্য কিন্তু বিষয়টা ইজি হয়। আমি এক্স ইকুয়ালস টু টু ধরি, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু হবে ওয়ান। সো আমার টু ইন্টু ওয়ান হচ্ছে, আর সাথে টু মাইনাস কে। এখন চলেন আমি দেখি কে এর মান এর মধ্যে বসাই বসাই দেখি যে কোনটা তিন দ্বারা বিভাজ্য হয় আর কোনটা তিন দ্বারা বিভাজ্য হয় না। আচ্ছা, আপনারা একটা জিনিস একটু জেনে রাখেন, সেটা হচ্ছে যদি আমি তিনটা কনজিকিউটিভ সংখ্যা নেই, লেটস সে দুই, তিন, চার, তিনটা কনজিকিউটিভ সংখ্যা নিলে তার মধ্যে অন্তত একটা সংখ্যা এরকম অবশ্যই থাকবে যেটা তিন দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে একটা প্রপার্টি, একটা নাম্বারের একটা প্রপার্টি। ঠিক আছে? যেরকম দেখেন, এখানে তিনটা কনজিকিউটিভ নাম্বার নিয়েছি, তার মধ্যে কিন্তু এই তিন যেটা আছে এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য। আপনি যে কোনো তিনটা নেন, আপনি 11 নেন, 12 নেন, 13 নেন, দেখেন এর মধ্যে একটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য। আপনি 10 নেন, 11 নেন, 12 নেন, একটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য। আপনি 100 নেন, 101 নেন, 102 নেন, দেখেন এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। আপনি 49 নেন, 50 নেন, 51 নেন, বলেন এর মধ্যে কোনটা তিন দ্বারা বিভাজ্য? একান্ন। 51। 51 হচ্ছে তিন দ্বারা বিভাজ্য, রাইট? ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এগেইন এই কথা আমি চারটার ক্ষেত্রেও বলতে পারি, আপনি চারটা কনজিকিউটিভ ইন্টিজার নেন, তার মধ্যে একটা সংখ্যা অবশ্যই পাবেন যেটা চার দ্বারা বিভাজ্য। আপনি ট্রাই করে দেখেন, লেটস সে 10, 11, 12, 13, তো দেখেন এর মধ্যে একটা আছে চার দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে 19, 20, 21, 22 নিয়ে দেখেন, দেখেন একটা আছে চার দ্বারা বিভাজ্য। তো এটা আপনি পাঁচের জন্য, ছয়ের জন্য যে কোনোটা চিন্তা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, চলেন এটা তাহলে আমরা আমাদের প্রবলেমে ফিরে আসি। ওকে, সো কে এর মান হচ্ছে, আমি প্রথমে -4 বসাই। সো 2 মাইনাস -4, so this gives us minus a minus a plus, 4 আর 2 6, 2 গুণ 1 গুণ 6। তো দেখেন এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য, খেয়াল করছেন? সো -4 বেসিক্যালি হইতে পারবে। তো
তা কিন্তু চাইছে তোমার কোনটা হইতে পারবে না, এক্সেপ্ট। সো -4 ক্যানট বি দ্য অ্যান্সার। তাহলে এখন আমরা -2 বসাই। তো -2 বসালে তো 0 হয়ে যায়, এটা কেটে যায়। সো 0 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। সো এই -2ও কিন্তু হইতে পারবে না। আচ্ছা দাঁড়ান, একটু ভুল গেল। -2 দিলে 0 হয় না ভাই, আমি ক্যালকুলেশন একটু ভুল করছি। -2 দিলে 4 হয়ে যায়। এটা হচ্ছে 2 মাইনাস -2, এরকম হয়। সো 2 ইন্টু 1 ইন্টু 2, এইটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় না। তো আমার অ্যান্সার কিন্তু -2ই হবে। আমি একটু আগে ক্যালকুলেশন ভুল করে যাচ্ছিলাম বলে একটা মানে আতঙ্ক মিলতো না, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে আপনার -2। আর বাকি সবগুলোর জন্যই দেখবেন যে আপনার 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। কে এর মান এখানে বসায় দেখেন, 2 ইন্টু 1 ইন্টু 2 মাইনাস কে, এটা করে দেখেন হবে। আপনি এখানে আমি এক্স ইকুয়ালস টু 2 ধরে নিছি বলে কিন্তু মনে করেন না যে 2 ছাড়া অন্য কিছু ধরা যাবে না। আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন, সমস্যা নাই এখানে। এই নাম্বার থিওরির এই চ্যাপ্টারের মেইন চ্যালেঞ্জটাই হচ্ছে এই যে কোনটা কিভাবে ধরবো, এই যে গেস করতে পারাটা, এই শিক্ষাটাই হচ্ছে এই চ্যাপ্টারের একটা অন্যতম মেইন শিক্ষা, ঠিক আছে। আচ্ছা, এটাও জিম্যাট ক্লাবের একটা প্রবলেম। এটা একটা ইজি প্রবলেম, সমস্যা নাই। এটা বেসিক একটা ক্যালকুলেশন। তো আমরা এটা চলেন এটা করে ফেলি। এটা হচ্ছে √80 প্লাস √125, এটা সমান সমান অ্যাকচুয়ালি কি হবে। সো এটাকে ভাঙানো যায়, 16 গুণ 5 লেখা যায় এটা। এটাকে হচ্ছে 5 গুণ 25 লেখা যায়। তো এটাকে √16 √5 প্লাস √5 ইন্টু √25, এইটা সমান সমান হয় 4√5, এটা সমান সমান হয় 5√5। সো 4টা √5 আর 5টা √5 যোগ করলে হয় 9টা √5। সো মাই অ্যান্সার ইজ এ, ঠিক আছে। আচ্ছা, এগেইন এটাও একটা জিম্যাট ক্লাবের প্রবলেম। এটা একটু ইজি। বলা হচ্ছে হাউ মেনি পজিটিভ ফ্যাক্টরস অফ 72 আর ডিভিজিবল বাই 2। এটা দুইটা অংশ, একটা হচ্ছে 72 এর পজিটিভ ফ্যাক্টর গুলা খুঁজে বাইর করো, এবং এর মধ্যে কোনগুলা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সেগুলো আমাকে বলো, মানে কয়টা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সেটা বলো। দা নাম্বার চাইছে, হাউ মেনি। তো আগে আমরা 72 এর পজিটিভ ফ্যাক্টর গুলা বাইর করি। 1 ইন্টু 72, 2 ইন্টু 36, 3 ইন্টু কত হবে বলেন তো, 3 দুগুণে 6, হ্যাঁ ঠিকই লিখছি, না 24 হবে। 3 24 72। আচ্ছা, 4 4 দিয়ে ভাগ করা যায় এটাকে। 4 একে 4, আহ 4 18 72। 5 দিয়ে ভাগ করা যায় না। 6 12 72। 7 দিয়ে ভাগ করা যায় না। 8 9 72। এই তো। So, তার পজিটিভ ফ্যাক্টর হচ্ছে এই 8টা। এখন এই 8টার মধ্যে কোনগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, এখন আপনারাই বলেন কোনগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য। এই একটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, এটাও 2 দ্বারা বিভাজ্য, এইটাও 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য,
এইটা 2 দ্বারা বিভাজ্য, এইটা, 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 এইটা। সো 1 2 3 4 5 6 7 8 9। অ্যান্সার হচ্ছে ই, 9। এটা সহজ ছিল না? জি আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হুম আচ্ছা। জি সো ভাই আমাদের, আচ্ছা, আর একটা প্রবলেম আছে, তো ভুলেই গেছিলাম, ভাবছিলাম 10টা। আচ্ছা, ঠিক আছে। এই প্রবলেমটা হচ্ছে আপনার আর এস আগারওয়ালের বইয়ের একটা প্রবলেম। সেটা হচ্ছে বলা হচ্ছে এম এন ও পি কিউ, এগুলো হচ্ছে আপনার ইন্টিজার। তাহলে এম ইন্টু এন প্লাস ও পি মাইনাস কিউ মাস্ট বি ইভেন when which of the following is even। বাবারে, আচ্ছা, বেশ ভালোই প্যারা দিছে। তাহলে বলা হচ্ছে এম ইন্টু এন প্লাস ও পি মাইনাস কিউ, এটা সমান সমান আমাকে ইভেন বানাইতে হবে। ঠিক আছে, এই ঘটনাটা কখন ঘটবে? যদি কিনা এর মধ্যে একটা ইভেন হয়। এর মধ্যে কোনটা ইভেন হইলে এটা ইভেন হবে? ঠিক আছে, প্রশ্নটা কি বুঝছেন আপনারা? বলা হয়েছে যে এম ইন্টু এন প্লাস ও ইন্টু পি মাইনাস কিউ, এটাকে যদি ইভেন বানাইতে হয় তাহলে নিচের কোনটাকে অবশ্যই ইভেন হইতে হবে। আচ্ছা, চলেন দেখি। আচ্ছা, এটা ইজি। দেখেন, আপনার যতগুলা সংখ্যায় আপনি গুণ করেন না কেন, অন্তত একটা যদি ইভেন থাকে তাহলে পুরা গুণফলটা ইভেন হয়ে যায়। চলেন একটু টেস্ট করে দেখি। 5 গুণ 3 গুণ 7 গুণ 9, কেউ কি এই গুণফলটা করতে পারবেন? আমরা কি জানি অড গুণ অড সমান সমান অড না? লাইক 3 গুণ 5 সমান সমান 15, তাই না? সো জি দেখেন, আপনি ভাইয়া দুইটা অড গুণ করেন 15 পান, এই দুইটা অড গুণ করেন 63 পান। এগেইন এই দুইটা অড, তাহলে এদেরকে গুণ করলেও তো আপনি একটা অডই পাবেন। আপনি 945 কত, 1245? 945 আচ্ছা, 945, এগেইন অড পাচ্ছেন। সো আপনি যতগুলাই অড গুণ করেন না কেন, যদি একটা ইভেন নাম্বার দিয়ে গুণ করে ফেলেন তাহলে পুরাটাই কিন্তু আপনার ইভেন হয়ে যায়। মানে বিষয়টা কিরকম জানেন? বিষয়টা হচ্ছে, একটা কথা আছে না যে 1 কেজি মানে দুধের মধ্যে যদি 1 ফোঁটা লেবুর রস পড়ে তাহলে কিন্তু দুধটা কেটে যায়, রাইট? ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি যতগুলা অড নাম্বার নিয়ে গুণ করেন না কেন, জাস্ট একটা ইভেন ঢুকাই দেবেন, পুরোটা ইভেন হয়ে যাবে। সো খেয়াল করেন, আপনি এই যে 3টা জিনিস গুণ করে ইভেন বানাইতে চাচ্ছেন, শুধু এমটাকে যদি ইভেন বানাই দেন তাহলে কিন্তু পুরোটা ইভেন হয়ে যায়। সো অ্যান্সার হচ্ছে এম। এটা কি বুঝলেন? জি জি ভাইয়া ভাই। দেখেন, নাম্বার থিওরির চ্যাপ্টারটা একটু হয়তো আপনাদের বোরিং লাগতেছে, একটু বিরক্ত লাগতেছে, হয়তো খানিকটা মাথার উপর দিয়েও যাচ্ছে। এটার কারণটা হচ্ছে ভাই, এই নাম্বার থিওরির চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে লজিক বেসড। আর লজিক বেসড জিনিসগুলা শেখার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, আমি আপনাকে রাস্তাটা দেখাই দিব, বাট আপনি নিজে চললে, নিজে বসলে আপনি এটা বেশি ভালো বুঝতে পারবেন। আমরা যখন ওই যে ইয়ের প্রবলেম গুলা করবো সামনে, এই যে ওয়ার্ক প্রবলেম আসবে, তারপরে টাইম ডিস্টেন্সের প্রবলেম আসবে, ওগুলাতে দেখবেন কোনো সমস্যা নেই। ওগুলাতে মানে
ফর্মুলার টাইপের কিছু বসাই দিব, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ওখানে মেন চ্যালেঞ্জ হচ্ছে ক্যালকুলেশন করা আর ইকুয়েশন বানানো। এখানে কিন্তু ইকুয়েশনের কোনো বিষয় নেই, এখানে পুরোটাই হচ্ছে লজিক। ঠিক আছে, লজিকটা ডেভেলপ করা এবং ওইটা নিয়ে চিন্তা ভাবনা করাটাই হচ্ছে মূল। এই যে দেখেন, আমি বললাম যে যতগুলা অড আপনি গুণ করেন না কেন, একটা ইভেনকে আপনি ঢুকাই দিয়ে গুণ করে দিবেন, পুরো জিনিসটা ইভেন হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু কোনো জায়গায় লেখা নাই। সব জায়গায় লেখা আছে একটা ইভেনের সাথে একটা অড গুণ করলে গুণফল হয় ইভেন। ঠিক আছে, তো আজকে একটু আমাদের টেকনিক্যাল ইস্যু হয়েছে, যার কারণে একটু আপনাদের হয়তো সমস্যা হয়েছে। এটা আমি চেষ্টা করবো নেক্সট দিন থেকে এটা ফিক্স করে ফেলার। নর্মালি এই সময় কারেন্ট যায় না, লোডশেডিং হয় না, বাট আজকেই হয়েছে, কপাল খারাপ থাকলে যেটা হয় আর কি। সো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস হোপফুলি শনিবারে হবে। শনিবারে আমরা নাম্বার থিওরির সেকেন্ড অংশ করব। আমাদের চেষ্টা থাকবে শনিবারে, যেহেতু নাম্বার থিওরির উপরে 3টা ক্লাস নেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, ইনিশিয়ালি আস্তে আস্তে যাই, 3টা ক্লাসই নেই, ও কারণে চাপ নেওয়ার দরকার নেই। আজকের ক্লাসে আপনারা কি মোটামুটি অঙ্কগুলো একটু বুঝছেন, বা একটু কি আপনারা ফিডব্যাক দেন আমাকে, কি হলো বা কি সমস্যা হলো, বা কিভাবে কি করলে আর একটু ভালো ভাইয়া, বুঝতে পারতেন? আহ, একটা ফিডব্যাক ছিল, সেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে আপনি মিল্ক আর লেমনের যে এক্সাম্পলটা দিয়েছেন। এখন মানে কোরিলেট করতে পারবো এটাতে। হুম হুম হুম। আর ভাইয়া, লেকচার কি দিবেন আমাদেরকে, মানে যাতে আমরা প্র্যাকটিস করতে পারি নেক্সট ক্লাসের আগে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব, অবশ্যই দিব। এগুলো আমি গ্রুপে আপলোড করে দিব, সমস্যা নেই। এনিথিং এলস? আচ্ছা, সিফাত ভাই বলছেন প্র্যাকটিসের জন্য রেফারেন্স বুক। ভাই আমি আপনাদের রেফারেন্স, আচ্ছা রেফারেন্স বুক যদি বলেন, তাহলে আপনারা আগারওয়ালের বই করেন। এখন আবার আগারওয়ালের বইয়ের সমস্যাটা যেটা হচ্ছে, এখানে তো অনেক আছে। তো আমি চেষ্টা করছিলাম যে আপনাদের জন্য একটু প্রিসাইজ করে কেটে ছেটে ছোট করে একটা মানে সব যেন করা না লাগে, এত পরিমাণ না করা লাগে। এখানে এক চ্যাপ্টার থেকে 300-400 ম্যাথ করা তো আসলে মানে সম্ভব না। সো ইনিশিয়ালি আপনারা আগারওয়াল করতে থাকেন। ইন দা মিন টাইম আমি চেষ্টা করব আপনাদের জন্য একটু প্রিসাইজ কিছু ম্যাটেরিয়াল দেওয়ার। ঠিক আছে, এটা আমি অলরেডি কাজ করতেছি, আমি হোপফুলি দিতে পারবো। ঠিক আছে, সো প্র্যাকটিস ম্যাটেরিয়াল আপনারা আশা করছি পাবেন। ভাই এটার কি পিডিএফ আপলোড দিবেন নাকি এই স্লাইডে ছবি তুলে? আমি অলরেডি কিন্তু হচ্ছে পিডিএফ পড়াচ্ছি, মানে স্লাইডটাই আমি পিডিএফ আকারেই পড়াচ্ছি, সো আমি পিডিএফ দিয়ে দিব আপনাদের। এখনো তো এটা কমপ্লিট না, ঠিক আছে। আমরা তো আজকে লেকচারে হয়তো 11টা ম্যাথ ছিল, নেক্সট ক্লাসে হয়তো 10-11টা এরকম ম্যাথ থাকবে। সো একবারে আমি এই নাম্বার থিওরিটা হয়ে গেলে এই চ্যাপ্টারের পিডিএফটা একবারে আপনাদের দিয়ে দিব। তো এই যে প্রবলেমগুলো সবই আপনারা পাবেন। ওকে 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 ভাইয়া। আর কিছু ভাইয়া? আচ্ছা, আর যদি কিছু না থাকে তাহলে আমরা আজকে ক্লাস শেষ করতে পারি, অলরেডি 11:18 বেজে গিয়েছে। সো থ্যাংক ইউ, আমাদের নেক্সট দেখা হবে শনিবারে আবার একই সময়। আর আপনাদের কোনো সমস্যা বা যে কোনো কিছু হলে গ্রুপে পোস্ট দিন, বা আপনারা পার্সোনালি আমাকে ইনবক্সে রিচ করতে পারেন। ঠিক আছে, এনিথিং। ওকে, আর আমি হচ্ছে গ্রুপের রেকর্ডটা হচ্ছে আজকে হয়তো হবে না, বাট কালকে আপলোড দিয়ে দিব। আজকে তো লাইভে যেতে চাইছিলাম, বাট টেকনিক্যাল ইস্যুর কারণে লাইভটা করতে পারলাম না। ওকে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ তাইলে। ওকে ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবাইকে।